আপনার রেইনকোটটা দেবেন প্লিজ? আমার বৃষ্টি সহ্য হয় না। একেবারে নিঃসংকোচ আবেদন। চমকে ফিরে তাকালাম। মেয়েটাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। একজন অচেনা অজানা লোকের কাছে এভাবে কিছু চাওয়া যায়, সেটা একদম ধারণার বাইরে ছিল। সরি, বুঝলাম না। আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। তো 10টার মধ্যেই ডিউটিতে পৌঁছতে হবে, কিন্তু বৃষ্টির কারণে বোধহয় পৌঁছতে পারবো না। আজ নয় একটু দেরিতে যাবেন? আসলে রেগুলার 10টার মধ্যেই পৌঁছতে পারলে মাস শেষে একটা বোনাস পাবো, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কোট তো আপনার গায়ে হবে না। উপায় তো নেই, প্লিজ দিন না। মানবতার খাতিরে এই উপকারটা করা উচিত আপনার। হাসি পেল আমার। হাসি চেপে রেখে গা থেকে রেনকোটটা খুলতে খুলতে বললাম, তাহলে একটু মানবতা দেখানোই উচিত। এই নিন। মেইন- মেয়েটি রেনকোটটা হাতে নিয়ে গায়ে পরে ফেলল। ছোটখাটো এই পুচকে মেয়েটাকে এত বড় সাইজের রেইনকোটের ভিতরে একদম এলিয়েন এলিয়েন লাগছে। তবুও বেশ কিউট কিউট ভাব চলে এসেছে। রেইনকোটটা পরেই জোরে একবার দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হেসে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে রাস্তায় গিয়ে নামলো। আমি বেশ অবাক হয়ে দেখতে থাকলাম। হঠাৎ মনে প্রশ্ন হলো, আরে রেইনকোট তো নিয়ে যাচ্ছে, কিন্তু এটা কি একেবারে দিয়ে দেওয়া হলো? মোটেও না। এই যে শুনুন। মেয়েটি পেছন ফিরে তাকাতেই বললাম, আমার কোটটা অবশ্য ফেরতযোগ্য। কোথায় গেলে পাবো? জলঢাকা সুপার মার্কেটে গেলেই আমাকে পাবেন। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না, হন হন করে হেঁটে চলে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি বিল্ডিং এর নিচে। মেয়েটি আসা মাত্রই নিঃসংকোচে রেনকোটটা চেয়ে বসলো। কি জানি সঠিক ঠিকানা দিয়েছে নাকি ভুল, তবে কারো উপকার যদি হয় তো হোক না। দুপুরে বাসায় ফেরার সময় জলঢাকা সুপার মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম জলঢাকা সুপার মার্কেটে গিয়ে দেখা যাক মেয়েটিকে পাওয়া যায় কিনা। দেখে তো বেশ সতী মনে হচ্ছিল। ভিতরে ঢুকে একটু সামনে যেতেই দেখলাম মেয়েটি একটা গোলাপি রঙের টি শার্ট পরে মাথায় ওড়না দিয়ে কাস্টমারের সাথে কথা বলছে। তার মানে সে এখানে চাকরি করে। যাই হোক, ভুল ঠিকানা অন্তত দেয়নি। আমি একটু কাছে যেতেই মেয়েটি মিষ্টি করে হাসলো, তারপর বলল, ওয়েলকাম স্যার। আমি কণ্ঠটা শুনেই একটু ভরকে গেলাম। একদম অফিসিয়াল হয়ে গেছে গলার স্বরটা, আরো অনেক স্পষ্ট। অথচ সকালবেলা এরকম ছিল না। পাশের কাস্টমারটি চলে যেতেই মেয়েটি আমাকে বলল, আপনার রেইনকোটটা এখানে দিতে পারবো না, একটু কষ্ট করতে হবে আপনাকে প্লিজ। আবার বৃষ্টি আসবে নাকি? না মানে এখানে কোটটা আপনাকে দিলে বস দেখে ফেলবে, আর তখন আমাকে জিজ্ঞেস করবেন আপনি আমার রিলেটিভ কিনা। আমি কোনো রকম জেরার সম্মুখীন হতে চাই না। ও আচ্ছা, তা আমাকে এখন আপনার বাসায় যেতে হবে তাই তো? না, আপনি একটু পাশের রেস্টুরেন্টে গিয়ে বসুন কষ্ট করে। আমি 2 মিনিটের মধ্যে লাঞ্চের জন্য বের হব, তখন আপনাকে দিয়ে দেব। ওকে জিনিয়াস, আমি ওয়েট করছি রেস্টুরেন্টে গিয়ে। ধন্যবাদ স্যার। স্যার স্যার করাটি কি আপনার মুদ্রা দোষ নাকি? একটু আগেও একজনকে স্যার স্যার বলছিলেন। আসলে সম্মান প্রদর্শনের জন্য বলা হয় আর কি। বেশ, তো দোকানদার ম্যাডাম, আমি তো আপনাকে রেইনকোটটা দিয়ে উপকার করেছি, সেই সুবাদে একটু ছাড় দিয়ে একটা কিছু বিক্রি করা যায় না? আমার রিলেটিভ হলে আমি কথা বলে একটু ছাড় দিয়ে দিতে পারতাম, আর রেগুলার কাস্টমারদের জন্য একটু ছাড় দেওয়া যায়। আপনি আমার রিলেটিভ সেটা তো কিছুতেই বলা যাবে না, বললেই বস জেরা করবেন। কেন জেরা করবেন? আপনি একজন বিখ্যাত ব্যক্তি, আপনার সাথে আমার কেমন আত্মীয়তা সেটা জানতে চাওয়াটাই স্বাভাবিক। আমি বিখ্যাত ব্যক্তি আপনাকে কে বলেছে? আসলে আপনার রেইনকোটে একটা আরোহী আরোহী গন্ধ পাচ্ছিলাম। সিরিয়াসলি? আসলে আপনাকে চেনা চেনা লাগছিল। ট্রেকার ও পর্বতারোহী, মেঘালয়ের মতো দেখতে আপনি, তাই গুগলে এটা দিয়ে সার্চ দিতেই পেয়ে গেলাম। ছবি দেখে তো আমি একদম অবাক। একজন পর্বতারোহীর কোট আমার গায়ে, উফ, নিজেকে মুহূর্তের জন্য আরোহী মনে হচ্ছিল। বেশ, তো এবার তাহলে কিছু বিশেষ ছাড় দিয়ে দিন। আচ্ছা কিছু নিন, আমি কথা বলে কমাচ্ছি। বলুন কি নেবেন? এমন একটা বডি স্প্রে দিন যেটা দিয়ে বের হলে মেয়েরা সুগন্ধ নিতে কাছে আসবে। ওকে স্যার। এরপর দ্রুত গিয়ে হাতে করে 3টা বডি স্প্রে এনে দিয়ে বলল, স্যার কোনটা নেবেন? 3টাই ভালো।
কোনটা ভালো হবে বেশি? আপনি নিশ্চয়ই ব্যবহার করেছেন আগে। তা করেছি, কিন্তু এবার আপনার পছন্দের একটি ব্যবহার করব। ওকে? আচ্ছা, বসকে বলছি আপনাকে একটু ছাড় দিয়ে দিতে। থ্যাঙ্কস। আগে রেগুলার কাস্টমার হই, তারপর সুবিধা ভোগ করব। আমি বিনা কারণে সুবিধা দেই না। এনিওয়ে, রেইনকোটটা নিয়ে আসুন, বাইরে ওয়েট করছি। কথাটা বলেই বিল পরিশোধ করে বাইরে বেরিয়ে গেলাম। মেয়েটিও কয়েক মুহূর্ত অবাক চোখে চেয়ে থেকে লাঞ্চের কথা বলে রেইনকোট নিয়ে পাশের রেস্টুরেন্টে চলে এলো। আমি একটি টেবিলে বসে আছি। মেয়েটি এসেই বলল, এই নিন আপনার কোট। অসংখ্য ধন্যবাদ। স্বাগতম, বসুন, একসাথে নাস্তা করি। সরি, আসলে বস এখানে হঠাৎ করে এসে দেখে ফেললে আমার সমস্যা হবে। উনি আমাকে প্রশ্ন করবেন। বসকে এত ভয় পান কেন? চাকরি হারানোর জন্য। চাকরি গেলে যাবে, তাই বলে এত ভয় পেতে হবে? আবার আরেকটা চাকরি পেয়ে যাবেন। এই শহরে চাকরি পাওয়াটা সোনার হরিণের মতো, আর এটাই আমার পরিবারের একমাত্র ইনকাম সোর্স, তাই হারাতে চাই না। কথাটা শুনে আমার কেমন যেন অনুভূত হলো। মনে মনে ভাবলাম, এটা পরিবারের একমাত্র ইনকাম সোর্স? কতই আর বেতন দেয়? বড় জোর 7-8 হাজার, তাতেই সংসার চলে। কথাটা খুব জানতে ইচ্ছে করছিল, কিন্তু প্রশ্নটা কেন যেন করতে পারলাম না, বুকে এসে আটকে যাচ্ছে। মেয়েটি গিয়ে পাশের টেবিলে বসে পড়ল। টিফিন বক্স খুলে খাবার খেতে শুরু করলো। মেয়েটার বয়স অল্প, 17 হবে হয়তো। কত ফুটফুটে আর চঞ্চল একটা মেয়ে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মেয়েটিকে দেখলে মায়া লাগছে। এরকম ফুটফুটে একটা মেয়ে কিনা চাকরি হারানোর ভয়ে সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, দেখতেই খারাপ লাগে। আমি উঠে এসে জিজ্ঞেস করলাম, চাকরি পার্ট টাইম নাকি ফুল টাইম? ফুল টাইম, 12 ঘন্টা ডিউটি। কথাটা শুনে আরো মনটা কেমন করে উঠল। মেয়েটা নিতান্তই অল্প বয়সের। এরকম পুচকে একটা মেয়ে কিনা মাত্র 7,000 টাকার জন্য সকাল থেকে রাত অবধি 12 ঘন্টা দাঁড়িয়ে থাকে। কাস্টমারদের কাছে প্রোডাক্ট বিক্রি করার জন্য নানান কথা বলতে হয়, আবার বসের ভয়ে ভীত হয়ে থাকতে হয়। কেমন জানি মায়া লাগছে মেয়েটির জন্য। আমি দেখলাম মেয়েটি মোটা ছেলের ভাতের সাথে ভর্তা টাইপের কিছু একটা আর ছোট্ট এক পিস ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে। বোধহয় একটা ডিম বেচে 3 ভাগ করা হয়েছে। এত পরিশ্রম করে এরকম স্বল্প বেতন পেয়ে এসব খেয়েও তার মুখে হাসি। হায়রে দুনিয়া, আমার কেমন যেন ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটিকে দেখে আরো বেশি মন খারাপ হচ্ছে। ফুটফুটে একটা মেয়ে, যার এখন বন্ধু বান্ধব নিয়ে এনজয় করার বয়স। ওর বয়সী মেয়েরা পিৎজা হাটে পিৎজা খেতে খেতে মুখ বাঁকা করে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়, হইচই করে, কলেজে যায়। আর এই মেয়ে কেন এরকম ভর্তা ভাত খেয়ে 12 ঘন্টা ডিউটি করছে? খুবই চিনচিন করে উঠল ভিতরটা। মেয়েটির জন্য কিছু করতে পারলে বেশ হতো। মনে মনে ভাবতে লাগলাম, আমার তো অনেক পরিচিত জায়গা আছে, কোথাও একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারলে বোধহয় অনেক উপকার হবে মেয়েটার। অবশ্য সে যদি চাই আর কি। আমি তাকে ডাকলাম, তখন মেয়েটি মুখ তুলে তাকালো। আমি বললাম, নাম জানি না আপনার? জি, আমার নাম নিশি। আচ্ছা নিশি, আপনার পড়াশোনা কত দূর? উচ্চ মাধ্যমিকের ডিঙ্গি টপকেছি, এখন অনার্সে ভর্তি হবার পালা। আচ্ছা, থ্যাঙ্কস। ভাত খাবেন? না, আপনি খান। এরপর আমি রেইনকোটটা নিয়ে বেরিয়ে আসলাম। আসার সময় মনে মনে ভাবলাম, নিশির ব্যাপারে কত সন্দেহ ছিল, অথচ এখন তার অসহায় অবস্থা দেখে খুব ইচ্ছে করছে কিছু করার। মানব মন এত বিচিত্র। নিশি নামের মেয়েটি সবসময় হাসিতে উৎফুল্ল, কিন্তু তার মুখ দেখে আমি বুঝে গেছি ওর ভিতরের অবস্থা। কেন যেন তার অনুভূতি গেল খুবই তীব্র। অন্যের কষ্ট দেখে সেটা নিজের ভিতরে অনুভব করতে পারছি। বাসায় ফিরে রেইনকোটটা মেলে দিতেই এক ধরনের গন্ধ নাকে লাগলো, মিষ্টি পারফিউমের সুগন্ধ। নিশ্চয়ই নিশির গায়ে। কথাটা মনে পড়তেই আমার ফোন হাতে নিয়ে কয়েকজন লোকের সাথে যোগাযোগ করলাম, কোথাও কোনো কাজের সুযোগ আছে কিনা। এরপর সারাদিনের ক্লান্তিকে ভুলে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকে ঘোরাঘুরি করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি বলতেই পারি না। সকালবেলা ঘুম ভাঙলো একটু দেরিতে। আমার বোন দৃষ্টি বিছানার কাছে দাঁড়িয়ে সমান তালে চেঁচিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে চোখ মেলে বললাম, এই এত সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? ভাইয়া, 9:30 বাজে।
আমি ক্লাসে যাচ্ছি। যা, তো আমাকে বলার কি আছে? আমার কিছু লাগবে। হুম, বল কি লাগবে। এই যে লিস্ট করেছি, এগুলো এনে দিস। ঠিক আছে, এখন যা। দৃষ্টি লিস্টটা টেবিলের ওপর রেখে বেরিয়ে গেল। আরো কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে আজ খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি, কিন্তু কিছুতেই মনে পড়ছে না সেটা। স্বপ্নটা মনে করতে চাইলে আরেকটু ঘুমিয়ে নেওয়া দরকার। দু চোখ বুজে কোলবালিশটা বুকে চেপে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। মিনিট 20 ঘুমানোর পর ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠলাম। বাইরে বের হওয়ার সময় টেবিলের ওপর রাখা লিস্টটা হাতে নিয়ে একবার চোখ বোলালাম। লিস্টটা দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। লিস্টটা তো ছিল এরকম: সানস্ক্রিন ব্র্যান্ডের নাম, আমাকে ফোন দিয়ে শুনিস। এভাবে লিস্টটা বাড়তেই থাকবে, প্রায় গোটা 20 জিনিসের নাম লেখা এতে। দেখে আমার আক্কেল গরম হওয়ার জোগাড়। মাথায় হাত দিয়ে বসে রইলাম কিছুক্ষণ। আর যাই হোক, বোনের আবেদন বলে কথা, কিনে তো দিতেই হবে। অবশ্য ভালোই হলো, প্রতিদিন দুটো করে জিনিস কিনতে গেলেও অন্তত 10 দিন মার্কেটে যেতে হবে। ব্যাপারটা মন্দ হবে না। নিশি নামের মেয়েটির জন্য যদি কোনো চাকরি ব্যবস্থা করে যেত, কত যে ভালো লাগতো। বাসা থেকে বেরিয়ে সোজা ভার্সিটিতে গেলাম। ক্লাস শেষ করে বন্ধু বান্ধব মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় ফেরার সময় সুপার মার্কেটে গিয়ে ঢুকলাম। নিশি আমার সাথে চোখাচোখি হতেই ঠোঁটের কোণে একটু হাসির আভাস দেখা গেল। আমি কাছে যেতেই নিশি বলল, ওয়েলকাম স্যার। কিছু লাগবে? থ্যাঙ্কস। একটা ভালো মানের প্যানকেক দিন তো, যেন খেতে খুব সুস্বাদু হয়। আপনি প্যানকেক খান? কখনো খাইনি, তবে আজ খেয়ে দেখবো। যদি ভালো লাগে তাহলে পরে আরো খাবো। নিশি কিছুতে হাসি চেপে রাখতে পারছে না, কি বলবে তাও বুঝতে পারছে না। উঠে গিয়ে কয়েকটা প্যানকেক হাতে করে নিয়ে আসে আমার সামনে। এটা তো কাইন্ড অফ ফেস পাউডার মনে হচ্ছে। জি স্যার। সে কি, আমি তো ভেবেছিলাম কোনো কেক টেক হবে। এবার আর কিছুতে হাসি চেপে রাখতে পারছিল না, পিছন ফিরে নিঃশব্দে হেসে ফেললো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, কেক তো আমাদের এখানে বিক্রি হয় না। সেটা আমিও জানতাম। তো একজন বান্ধবীকে জিজ্ঞাসা করলাম সুপারে প্যানকেক পাওয়া যায় কিনা। ও বলেছে যাবে। প্যানকেক পাওয়া যায়, কিন্তু খাবার কেক নয়। তাহলে আমি বোকা মনে চলে গেলাম। আমার মুখের ভঙ্গি দেখে নিশির আবারও হাসি পেল। ও অনেক কষ্টে হাসি চেপে রেখে বলল, এটা নিতে পারেন, অনেক ভালো হবে। এত কষ্ট করে হাসি আটকে রাখার কি আছে? হাসি পেলে হাসবেন। কাস্টমারদের কোনো কাজ বা কথায় হাসলে তাকে বিদ্রূপ করা হয়। তাই নাকি? জানতাম না তো। আপনি এটা নিন, খুব ভালো হবে। আর ওইখান থেকে সবচেয়ে ভালো সানগ্লাস নিয়ে আসুন তো একটা। গিয়ে 4টা সানগ্লাস নিয়ে আসলো। আমি অবাক হয়ে খেয়াল করলাম, 4টাই বেশ সুন্দর। মেয়েটার রুচিবোধ অনেক উন্নত তো। একবার নিশির দিকে তাকিয়ে বললাম, আপনি পরে দেখেন তো, দেখি কেমন লাগে। নিশি সানগ্লাসটা চোখে দিল। ওর মুখের গড়ানোর সাথে দারুণ ম্যাচ করেছে সানগ্লাসটা। আমি কয়েক মুহূর্ত চোখ সরাতে পারলাম না। সানগ্লাসে একদম অন্যরকম লাগছে ওকে। আমি ভাবলাম, কখনো ওর চাকরির ব্যবস্থা করতে পারলে মাঝে মাঝে যাবো ওর অফিসে, লাঞ্চে ওকে সামনে বসে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, আর পুরোটা সময় ওকে এরকমই একটা সানগ্লাস চোখে দিয়ে থাকতে বলবো। এটাই নিন। আমি আরেকটি দিয়ে বললাম, ওই দুইটাই দিন। দুইটাই তো একই রকম প্রায়। অন্য একটা? এই দুইটাই দিন, আলাদা আলাদা দুজন মানুষের জন্য দিব। ঘাড় বাঁকিয়ে আচ্ছা বলে পকেটে তুলে দিল। আমি এটা নিশির জন্যই কিনেছি, কিন্তু সেটা তো আর বলা যায় না। তবে এটুকু বিশ্বাস আছে যে নিশির চাকরির ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আর তখন একদিনের জন্য হলেও এটা ওকে পড়তেই হবে। আরো কিছু লাগবে? আজ আর কিছু নেব না, আবার কাল আসবো। পরের দিন ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা দিতে দিতে 9:30 বেজে গেল। দুই বন্ধু একসাথে বাসার দিকে ফেরার সময় মার্কেটের সামনে এসেই নিশির কথা মনে পড়ে গেল। একটি সানগ্লাস ভেঙে গেছে, সেটা নিতে গেলাম। এখন তো প্রায় 10টা, দোকান বন্ধ হয়ে গেল কিনা কে জানে। মার্কেটে ঢুকতেই নিশি অবাক হয়ে তাকালো, এগিয়ে এসে বলল, আর 2 মিনিট পর এলেই তো দোকান বন্ধ হইতেন। হুম,
ভাগ্য ভালো ছিল। দিন সানগ্লাস। তুই শুধুমাত্র সানগ্লাসের জন্য রিক্সায় ঘোরালি? রাত্রিবেলায় কি সানগ্লাস পরবি নাকি? কালকে নেওয়া যেত না? আজ পূর্ণিমা না, সানগ্লাস পরে পূর্ণিমা দেখব। এই নিন, আরো কিছু লাগবে? মুন গ্লাস পাওয়া যায় না আপনার এখানে? মানে সানগ্লাস আছে, মুন গ্লাস নেই? জ্যোৎস্না উপভোগ করার জন্য কোনো গ্লাস লাগে না। না, ভাবলাম সানগ্লাসের জন্য জয় এত রাত্রে সুপার মার্কেটে আসলো, তা তাকে একটা মুন গ্লাস থাকলে দিয়ে দিতাম। এ কথা শুনে নিশি মুস্কি হাসি হাসলো। তারপর আমি বিল মিটিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। নিশিও আসলো আমাদের পিছু পিছু। আমি পিছনে নিশিকে দেখতে পেয়ে বললাম, ডিউটি শেষ? হ্যাঁ, শেষ। বাসা কত দূর? এই তো, রিক্সা ভাড়া 30 টাকা নেয়। নিশি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে রইল আমাদের পাশে। এরপর একটা রিক্সা ডেকে নিশিকে পাঠিয়ে দিলাম আর রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে সাথে 30 টাকা দিয়ে বললাম ওনাকে বাসায় রেখে আসেন। তারপর আমরা হেঁটে বাসায় ফিরছি। রাত্রিবেলা ঘুম আসছিল না, তাই গিটার হাতে নিয়ে বেলকুনিতে বসে টুংটাং করে সুর তোলার চেষ্টা করলাম। তখনই দেখতে পেলাম রাস্তা দিয়ে একটা মেয়ে ছুটে যাচ্ছে। মেয়েটি দেখতে একদম নিশির মতো। নিশি হোক আর যেই হোক, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ফাঁকা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে এভাবে, একবার দেখা উচিত বিষয়টা। গিটার রেখে এক ছুটে বেরিয়ে আসলাম। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম, কিন্তু এটা তো সত্যি নিশি। খুবই চিন্তিত দেখাচ্ছে তাকে, ঘেমে একাকার হয়ে গেছে। ওকে বললাম, এত রাতে তুমি এভাবে কোথায় যাচ্ছ? আমার ছোট বোনটা আলসারের পেশেন্ট, ওটা তো খুব অসুস্থ হয়ে পড়েছে, ফার্মেসিতে যাচ্ছি। এভাবে একা বের হচ্ছে, ভয় করে না? এভাবে বেড়ালে নিজেই সুস্থ শরীরে বাসায় নাও ফিরতে পারো। কেন? রাস্তার অমানুষ নামের মানুষরা কি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে? প্রশ্নটা নিশির মুখ থেকে শুনে ধাক্কা লাগলো বুকে। কঠিন একটা সত্য সে অনায়াসে বলে ফেলেছে। তখন বললাম, সেটাও আমাদের দেশে সম্ভব। আমার বাসায় কেউ নেই আর এই শহরে। আমার এরকম আপনজনও কেউ নেই যে এখন ওষুধ এনে দেবে, তাই আমাকেই যেতে হবে। ছোট বোনটা বুক চেপে ধরে কান্না করতেছে, সহ্য করতে পারছিলাম না। যার কেউ নেই তার প্রভু আছে। তারপর আমি বাসা থেকে বাইকটি নিয়ে গিয়ে নিশিকে বাইকে উঠতে বললাম। ওষুধ খেলে কি সুস্থ হবে নাকি হাসপাতালে নিতে হবে? ঔষধ খেলে অনেকটা সুস্থ হয়ে ওঠে। আসলে অনেকদিন ধরে সুস্থই ছিল, মাঝরাতে হঠাৎ ব্যথা ওঠে ওর প্রচুর। ভাজা পোড়া খায় আর পানি কম খায় তো। এটা ঠিক রাখার দায়িত্ব কিন্তু তোমারই। কিন্তু আমি তো বাসায় থাকি না সারাদিন। মেয়েটা কথা না শুনলে কি করব বলুন? এরপর খুব দ্রুত বাইক নিয়ে ফার্মেসির সামনে এসে দাঁড় করালাম। নিশির দোকানে গিয়ে ওষুধ নিয়ে আবার কি যেন ভেবে অর্ধেক ওষুধ ফেরত দিল। দূর থেকে দেখলাম। তারপর বাইক রেখে দোকানের সামনে এসে মিশুকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা? না মানে অল্প করে নিচ্ছি, পরে আবার নিয়ে যাব। আবার কেন? এত রাতে এভাবে ছুটতে ছুটতে আসবে? তোমরাও পারো বটে। এভাবে বিদ্রুপ করছেন কেন? আমার কাছে টাকা নেই আর। ও সরি। এরপর বিভিন্ন গল্পের মাধ্যমে দ্রুত নিশির বাসায় পৌঁছে গেলাম। ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে বললাম, বোনের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা। এই বলে আমি আমার বাড়ির দিকে চলে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি উপস্থিত হয়েছি ভালোবাসার অন্ধ মৃত্যু গল্পটির তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে। তার আগে একটি কথা, যারা এখনও এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। তারপর শপিং ব্যাগটা আব্বুর কাছে দিয়ে আবার সুপার মার্কেটে চলে গেলাম। কিন্তু গিয়ে দেখলাম নিশি নেই। ঘন্টা খানেক আগে তো এখানে ছিল মেয়েটা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও নিশিকে পাওয়া গেল না। মন খারাপ করে বেরিয়ে এলাম। নিশির বোন বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, তাই নিশি বাসা চলে গিয়েছে হয়তো। দোকানে কাউকে কিছু জিজ্ঞেস করলে কি যে ভাবে, কিছু জিজ্ঞেস করলাম না। এরপর রিক্সার স্টেশনে গিয়ে দেখতে পেলাম রাস্তার পাশে নিশি দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে আছে। খুবই মলিন মুখ আর বিষণ্ণ দেখাচ্ছে, যেন কোনো কঠিন অসুখ বয়ে নিয়ে বেড়াচ্ছে। আমার ডাক শুনে ফিরে তাকালো নিশি। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কেন তুমি? ডিউটি ছেড়ে কি করছো? আমি দোকানে গিয়ে তোমাকে পেলাম না। শরীরটা ভালো লাগছিল না, তাই ছুটি নিলাম আজ। এর আগে কখনো ছুটি নেইনি, আপনার কথা শোনার পর ছুটি নিতে ইচ্ছে করলো। কোথায় যাবে এখন?
জানি না, আমার খুব ঘুরতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যাব একা একা? আর হাতেও তো খালি একদম, তাই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করছি। আর আমি ছটপট করছি। কেন? তোমাকে দোকানে গিয়ে খুঁজলাম, একটা ভালো খবর দেওয়ার আছে। বলুন। ভালো খবর এভাবে দেওয়া যাবে না, এক জায়গায় যেতে হবে। চলুন তাহলে। আমি ওকে নিয়ে বাসে উঠে একটি পার্কে গেলাম। সেখানে তাকে বললাম চাকরিতে জয়েন করার কথা। শুনে সে আত্মহাও হলো। সে আমার দিকে মুগ্ধভাবে চেয়ে রইল। মুগ্ধ চাহনি তার খুব ভালো লাগলো। আমার মেয়েটা খুশি হলেও আরো সুন্দর লাগে, মুগ্ধ হলে আরো বেশি সুন্দর লাগে। এখন থেকে বেশি বেশি সারপ্রাইজ দিয়ে ওকে মুগ্ধ করে দিতে হবে, তাহলে অন্তত এই সুন্দর চাহনিটা উপভোগ করা যাবে। নিশের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। অন্য কোনো লোক হলে নিশের এত ভালো লাগতো না। আমি ওর কান্না থামাতে বললাম। এত সুন্দর করে কেউ কাঁদতে পারে, এটা আমার জানা ছিল না। কাদার মতো কিছু ঘটেছে কি? যা দুষ্টু। অফিসের ঠিকানা দিচ্ছি, চাইলে চাকরিতে জয়েন করতে পারো, আমি বাবাকে বলে রাখবো। রাতে বিছানায় শুয়ে শুয়ে গান শুনছিলাম, পুরোনো দিনের কিছু গান। আর মনে মনে ভাবছিলাম আগামীকাল নিশির অফিস শেষে ওকে ডেকে আবার মনের সব কথা বলে দেব। আর এভাবে দেরি করা ঠিক হবে না। তখন বাজে রাত 12টা। হঠাৎ আমার বমি হচ্ছে, মাথা তুলে বসতে পারছি না, যেন সারা পৃথিবী ঘুরছে আর গা জ্বরে পুড়ে যাচ্ছে। জানি না এ কোন অসুস্থতায় ভুগতে শুরু করলাম আমি। রাতে বাবা ডাক্তার ডেকে নিয়ে আসলো। ডাক্তার বলল এটা কোনো জটিল রোগের লক্ষণ, আমাকে ভালো হাসপাতালে নিতে হবে। এভাবে প্রায় সপ্তাহ চলে গেল। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরলাম আমি। বাবাও অফিসে যেতে পারেনি, তাই নিশিরও কোনো খবর পাওয়া যায়নি। আমি বাড়িতে এসে নিশির খবর নিতে ওর বাসায় গেলাম। সেখানে দেখি গেটে তালাও ঝোলানো। ওখানে নিশির কোনো খবর মিলল না, ওর মা বোন কারো খবর মিলল না। পাশে এক ছেলেকে ডেকে বললাম, এই যে ভাই শুনছেন? ছেলেটি কাছে এসে বলল, জি ভাইয়া বলেন। নিশি ওকে চেনেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, ও আমার আপু হয়, কিন্তু ও তো এখন ঘুরে বেড়াচ্ছে মেইন রোডের পাশে পাগল হয়ে। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। হে বিধাতা, আমি এ কোন কথা শুনলাম? আমার মনে হচ্ছে পুরো আকাশ যেন ব্রোজের ন্যায় আমার মাথায় পড়লো। তখন ছেলেটিকে বললাম, এ হতে পারে না, তুমি মিথ্যে বলছো। হ্যাঁ ভাইয়া, এটাই সত্যি, আমি সঠিক কথাই বলছি। আর ওর মা বোন তারা কোথায়? কয়েকদিন আগে নিশি আপুর বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে মেডিকেল নিয়ে যাওয়ার সময় যখন নিশি আপু তার বোনকে নিয়ে মেন রোড পার হচ্ছিল, এমন সময় একটি বাস এসে অ্যাক্সিডেন্ট করে দেয়। নিশি আপুর বোনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং নিশি আপু মাথায় আঘাত পেয়ে রাস্তার পাশে পড়ে থাকে। পাশের লোকজন তাকে মেডিকেলে ভর্তি করে। তারপর থেকে নিশি আপু পাগল হয়ে যায়, তার জ্ঞান আর স্বাভাবিক থাকে না। এখন সে প্রতিদিন তার বোনকে খোঁজার জন্য মেইন রোডের পাশে এসে কান্না করে আর বোনকেই খুঁজতে থাকে। আর ওর মা? নিশি আপুর মা 2 মেয়ের দুর্ঘটনার কথা শুনে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। একথা শুনে আমি মেইন রোডের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি নিশির মাথায় ব্যান্ডেজ করা আর পুরো শরীর নোংরা করে ফেলেছে। মাথায় হাত দিয়ে বসে শুধু কাঁদছে। আমি কাছে গিয়ে 2 কাঁধ ধরে বললাম, এই নিশি দেখো, আমি এসে গেছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। আমি অসুস্থ ছিলাম বলে তোমার কাছে আসতে পারিনি। নিশি শুধু কেঁদেই যাচ্ছে।